হরমুজ প্রণালী যদি একজন সবার জন্য খুলে দিত তাহলে এতদিনে ইরানের অবস্থা আরও অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। বোম্বিংগুলা ডিস্ট্রাকটিভ যে ছিল তা না, এটা ভীতি সৃষ্টি করার জন্য বোম্বিংগুলো হয়েছে। সোমালিয়ার পাশ দিয়ে যাওয়ার কারণে আপনাকে এডিশনালি আপনাকে সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে। রোমাঞ্চ, ঝুঁকি আর দায়িত্ব, এই তিনের মিশেলে গড়ে ওঠা এক অসাধারণ পেশা মার্চেন্ট নেভি। উত্তাল সমুদ্র, অনিশ্চিত পরিস্থিতি আর প্রতিটি মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার চাপ। এই জীবন একদিকে যেমন চ্যালেঞ্জিং, তেমনি অভিজ্ঞতায় ভরপুর। তেমনি একটি জায়গা হচ্ছে হরমুজ প্রণালী। আজ আমরা কথা বলবো সেই পেশায় নিয়োজিত একজন ক্যাপ্টেনের সঙ্গে। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন চৌধুরী, FNI UK, মাস্টার মেরিনার, সিঙ্গাপুর। চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম তানজির ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, এবং সেই সঙ্গে কিন্তু আসলে প্রথমে একটি শব্দ বলেছিলাম, সেটি হচ্ছে রোমাঞ্চকর। আমি নিজেও আসলে খুব চিল বা রোমাঞ্চের একটা ভাব অনুভব করছি একটা কারণে, যে আপনাকে আসলে খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। এর আগে আপনার সম্পর্কে যতটা শুনেছি, এবং আমি আজকে যখন চিন্তা করলাম যে আপনার সঙ্গে কথা বলবো, দর্শকরা অনেক কিছু জানবে। বিশেষ করে যেমনটি বলছিলাম যে হরমুজ প্রণালী, জি আমরা যখন শুনেছি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, অনেকেই আসলে এই তেলের, তখন থেকেই আসলে তেল মানে বাইকারদের যে তেলের যে সংকট তৈরি হয়েছে তখন থেকে। জি, হরমুজ প্রণালীর সাথে আসলে তেলের যে সম্পর্ক সেটি আমাদেরকে একটু বলবেন, আর এটি কি আসলে? হরমুজ প্রণালী, তেল যেহেতু আপনি বলছেন তেলের সাথে সম্পর্কটাই আসলে সবচাইতে বেশি। এর রিজন হচ্ছে যে আপনারা জানেন যে হরমুজ প্রণালী হচ্ছে পার্সিয়ান গালফের যে সিটা, ওটার এন্ট্রান্স, দরজা। আর আমরা তেলের যেই দেশগুলা, মূলত আপনি জানেন যে আমাদের পৃথিবীতে তেলের যে রিজার্ভ অনুযায়ী ভেনেজুয়েলার হচ্ছে 17%, সৌদির হচ্ছে 15%, ইরানের হচ্ছে 12%, ইরাকের হচ্ছে 8%, কুয়েতের 6%, আর UAE 6%। আর এই দেশগুলার ভেনেজুয়েলা ছাড়া ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, UAE, এটার মাঝখানের যে সাগরটা সেটা হচ্ছে পার্সিয়ান গালফ। ওকে, ছোট্ট একটি সাগর, কোনো বড় ঢেউ নেই সাধারণত। ওই সাগরটাকে ঘিরেই পৃথিবীর সবচাইতে উত্তেজনা। জি, আর ওই সাগরটার দরজাটাই হচ্ছে হরমুজ প্রণালী, যেটা পার হওয়ার পরেই আমরা পার্সিয়ান গালফে পৌঁছাতে পারি। হরমুজ প্রণালী আসলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রাস্তা বলা হয় এই হরমুজ প্রণালীকে। একজন ক্যাপ্টেন হিসেবে কেন আপনার কাছে এই জায়গাটি আসলে একটা আতঙ্কের নাম? আসলে আদতেও এই কথাটি সত্য কিনা? হ্যাঁ, আপনার কথাটা আসলেই সত্যি। যেসব কোম্পানি, যেসব জাহাজের কোম্পানিতে আমেরিকা বা ইরানের প্রতিদ্বন্দ্বী অথবা ইরানের বিরোধী শক্তি, যেসব জাহাজের কোম্পানির ফ্ল্যাগ, আমাদের প্রত্যেকটা জাহাজেই আমরা যে কোনো একটা দেশের রেজিস্টার্ড থাকি। তো ওই জাহাজটার রেজিস্ট্রেশন যে দেশে হয়, সেই দেশটা যদি ইরানের বিরোধী পক্ষ হয়, তাহলে হরমুজ প্রণালী পাড়ি দেওয়া কিছুটা আতঙ্কের। যার কারণ হচ্ছে যে আমরা যখন গালফ অফ ওমান থেকে, যেটা হচ্ছে যে আপনার পাকিস্তান এবং ইরানের বর্ডার, এবং ওমান উল্টা পাশে সাউথ সাইডে হচ্ছে ওমান, এই অংশটা হচ্ছে গালফ অফ ওমান। গালফ অফ ওমান থেকে যখন আপনার ইরানের বিরোধী শক্তি কোনো দেশের জাহাজ হরমুজ প্রণালীর দিকে অ্যাপ্রোচ হয়, তাহলে তাকে এডিশনালি অনেক প্রিকশন নিতে হয়, অনেক রিস্কে থাকতে হয়। এর রিজন হচ্ছে কি, তারা অবশ্যই সন্দেহ করে যে তাদের দেশে কোনো আক্রমণ যেন না হয়। তারা তাদের সার্বভৌমত্বের তাগিদে তারা এক্সট্রা প্রিকশন নেয়। যেমন হচ্ছে যে আপনি যদি ইভেন সৌদি কোম্পানির যদি আপনি জাহাজ হয়ে থাকে, জেনারেলি কি দেখা যায়, সৌদি কোম্পানির একটা জাহাজ যখন আপনার হরমুজের কাছাকাছি বা হরমুজ পার হয়ে ইরান কোস্ট দিয়ে যদি চলে, জেনারেলি দেখা যায় যে আশেপাশে সাবমেরিন দেখা যায়। সাবমেরিনের মধ্যে AIS ফিট করা থাকে। তো AIS-এ আপনি জেনারেলি আপনি দেখতে পাবেন যে ফর এক্সাম্পল S159 এরকম একটা নাম্বার দেখা যায় AIS-এ, আমাদের জাহাজের যেই অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের মধ্যে আমরা দেখতে পাই। তো ওগুলো হচ্ছে মূলত সাবমেরিন। যখনই তারা সন্দেহ করে, তারা আপনার সাবমেরিন আশেপাশে দেখা যায় আর কি।
কিছুক্ষণ তারা মনিটর করে, এরপরে সাবমেরিন এটা সিঙ্ক হয়ে যায়, পানির নিচে চলে যায়। অ্যাকচুয়ালি হরমুজ প্রণালী দিয়ে ইরান তাদের সার্বভৌমত্বটাকে টিকায় রাখছে, এবং হরমুজ প্রণালী যদি একজন সবার জন্য খুলে দিত তাহলে এতদিনে ইরানের অবস্থা আরও অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা ছিল। তাছাড়া আপনি জানেন সৌদি অথবা আমেরিকান কিছু জাহাজে বোম্বিং হয়েছে, আর সেটা বোম্বিংগুলা অনেকটা হচ্ছে যে অনেক দূরে, যেমন হচ্ছে যে ইরান থেকে দূরে ফুজাইরা নামের ইউএইর, ওমানের সাথে ইউএইর একটা পোর্টের নাম হচ্ছে ফুজাইরা। ওই ফুজাইরাতে অ্যাঙ্করেজ অবস্থায় কয়েকটা জাহাজে বোম্বিং হয়েছে প্রায় 1 থেকে 2 বছর আগে। আর রিসেন্টলি যে বোম্বিংগুলো হচ্ছে সেটা হরমুজের অনেক কাছাকাছি, কিন্তু অতীতে যেটা আপনার তখন তো যুদ্ধ ছিল না, তারপরেও ইরান কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি করে রেখেছে তার বিরোধী শক্তি ওদেরকে দমন করার জন্য। তো দেখা যাচ্ছে যে আপনার আন্ডার ওয়াটার বোম্বিং করতেছে, এটা এমন না যে সাবমেরিন দিয়ে বোম্বিং করতেছে তা না, ডুবুরি দিয়ে আপনার দেখা যাচ্ছে ম্যাগনেট দিয়ে টাইম বোম ফিট করে দিছে, একটা টাইম পরে এটা ব্লাস্ট হয়েছে। বোম্বিংগুলা ডিস্ট্রাকটিভ যে ছিল তা না, এটা ভীতি সৃষ্টি করার জন্য বোম্বিংগুলো হয়েছে। ওই জন্যই হরমুজ দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা কোম্পানি, যেসব কোম্পানির জাহাজগুলা বিরোধী শক্তির ফ্ল্যাগগুলা বহন করে, সেসব সব কোম্পানির জাহাজে একটু ভয় থাকে, কারণ বোম্বিং হতে পারে হরমুজের ওখানে। এখন ক্যাজুয়ালিটি হয়েই যেতে পারে। দেখা যাচ্ছে যে বোম্বিংটা তারা ফুল জাহাজ ডিস্ট্রয় করার জন্য করে নাই, একটা ভীতির জন্য কিছু ক্যাজুয়ালি 2-1 ডেথ কেস তো হয়ে যেতে পারে, সেজন্য সবসময় এটা ভীতিকর। আপনি যেমনটি বলছিলেন যে আসলে 2-1 ক্যাজুয়ালিটি হতেই পারে, বা কোথাও কোনো একটা ছোটোখাটো কিছু একটা হতে পারে, বম্বিং হতে পারে, কোনো একটা আসলে বম ব্লাস্ট হতে পারে, কেউ মারা যেতে পারে। তো আপনি যখন আসলে এই জায়গা দিয়ে পার হন ইউজুয়ালি, তখন আসলে আপনার অনুভূতিটা কেমন সেটি আমাদেরকে একটু বলবেন। আমি আপনাকে সরাসরি বললে মনে হয় যে আমারও অভিজ্ঞতা আছে যে ইরানের বিরোধী শক্তির ফ্ল্যাগ বহন করে ওই জাহাজ নিয়ে আমি হরমুজ স্ট্রেট দিয়ে যাওয়ার, এবং ওই সময় আমি যেই কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির 2টা জাহাজে আপনার বোম্বিং হয়েছে, এবং 2টা জাহাজের আপনার ইঞ্জিন রুম ব্লাস্ট করে ইঞ্জিন রুম হোল করে দেওয়া হয়েছে। এরপরে সাথে সাথে আমাদের যে ড্যামেজ কন্ট্রোল প্ল্যান দিয়ে আমরা জাহাজকে সেভ করছি সিং থেকে। তো আমি যখন হরমুজ দিয়ে যেতাম সবসময়, এটা হরমুজ স্ট্রেটটা আপনি কীরকম আমি আপনাকে বলি, ফুজাইরা পোর্ট থেকে, মানে আপনি গালফ অফ ওমান থেকে আপনি যখন ডান দিকে চলে যাবেন স্ট্রেট ওয়ে ইরানের দিকে নর্থের দিকে গেলেই হরমুজ স্ট্রেটটা। তো হরমুজ স্ট্রেটের প্রস্থ ফর এক্সাম্পল নট সো বিগ, এটা 4 নটিক্যাল মাইল, এটা হতে পারে বা কিলোমিটার হিসাবে ধরেন 6 কিলোমিটার প্রস্থ, 2টা লেন, রাস্তার মতো 2টা লেন, সাগরের বুকে রাস্তার মতো 2টা লেন। এই লেনটা কিন্তু আপনি কোনো ম্যাপে দেখতে পারবেন না, একমাত্র আমাদের শিপিং যে ম্যাপগুলা ওই ম্যাপে আমরা দেখতে পারি। এটাকে বলা হয় ট্রাফিক সেপারেশন স্কিম। তো ওই লেন দিয়ে যেতে হবে। আপনি যদি ইরানের সাইডে ঢুকে যান লেন থেকে, তাহলে তো আপনি অবশ্যই আপনি দেখতে পাবেন যে হয়তোবা সাবমেরিন আপনাকে অ্যাটাক করতে পারে। যার কারণে ওখান দিয়ে যখন আপনি হরমুজ স্ট্রেট নিয়ার অ্যাবাউট 4 to 6 আওয়ার্স আপনাকে ট্রানজিট করতে লাগতে পারে। তো আপনি ক্যাপ্টেন থাকে, কন্ট্রোল রুমে ক্যাপ্টেন থাকে, ক্যাপ্টেনের ফুল নিয়ন্ত্রণে থাকে হরমুজ স্ট্রেট পাস হওয়ার সময়। আমাদের যে ডান সাইডের লেনটা, মানে ইরানের সাইডের যে লেনটা, ওই লেন দিয়ে হচ্ছে যে পার্সিয়ান গালফে ঢুকে, আর যেই বাম সাইডের যে লেনটা ওটা হচ্ছে যে কাসাব সাইডের, এই ওমানের যেই আইল্যান্ডটা ওটার নাম হচ্ছে কাসাব। ওটা হচ্ছে একটা হিলি পার্ট, ওমানের একটা হিলি পার্ট, জনবসতি তেমন একটা নাই। ওই সাইড দিয়ে যে জাহাজগুলো আসে সেটা হচ্ছে আপনার পার্সিয়ান গালফ থেকে লোড করে বের হয়, আর সব এমটি জাহাজগুলো ঢুকে হচ্ছে ইরানের সাইড দিয়ে। আচ্ছা, তো ইরানের সাইড দিয়ে ঢুকার পরে ওখান থেকে সরাসরি ইরানের কোর্স দিয়ে অনেক জাহাজ চলে যায়। কোন জাহাজগুলো চলে যায়? যেগুলো ইরানের বন্ধু দেশ, যাদের সাথে ইরানের সাথে সম্পর্ক ভালো, সেই জাহাজগুলো হচ্ছে যে হরমুজ পার হওয়ার পরে, হরমুজ স্ট্রেট যখন আমরা ঢুকে গেলেন, আপনি ঢুকার পরে ইরানের সাইড দিয়েই, ইরানের ল্যান্ডের কাছ দিয়েই আপনি
এবার কুয়েতে যান, ইরাকে যান, অথবা আপনি সৌদিতে যান, নো প্রবলেম, নো ওয়ারিস। বাট যেসব জাহাজগুলা আপনার ইরানের বিরোধী শক্তি ফ্ল্যাগ বহন করে, সেগুলো হচ্ছে যে আপনার ওখানে ঢুকার পরে অবশ্যই তারা আর ইরানের দিকে যায় না, তারা বামে মোড় নিয়ে তারা দুবাই, বাহরাইন ওইটার ল্যান্ডের কাজ দিয়ে ঘুরে তারপর সৌদিতে যায়। তারা ইরানের কোস্টলাইনকে অ্যাভয়েড করে। এর রিজন হচ্ছে ইরান যেরকম তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরোধী শক্তিদের জাহাজকে মনিটর করে এবং যে কোনো একটা ইনসিডেন্ট ঘটানোর যে সম্ভাবনা থাকে সেটাকে আগাম প্রতিহত করা। দেখা যাচ্ছে সে সব কিছুকে অ্যাভয়েড করার জন্যই, যেহেতু অ্যাজ এ ক্যাপ্টেন অর অ্যাজ এ কোম্পানি পিপল উই নো দ্যাট আওয়ার শিপ ইজ ক্যারিং দ্য অপোজিশন কান্ট্রিজ ফ্ল্যাগ, তো সেহেতু আমরা এটাকে অ্যাভয়েড করি। আমরা নিজেরাও সেফ থাকতে চাই, ইরানকেও দেখা যাচ্ছে যে বোঝাতে চাই যে ওকে উই আর নট হার্মফুল ফর ইউ, উই আর জাস্ট ট্রানজিটিং কার্গো, উই আর নট ওয়ারশিপ। ওকে, দ্যাটস দ্য থিংস। তো এটাই, এই জন্যই এটা বোথ ওয়ে, এটা দিস ইজ বোথ ওয়ে, ইট ইজ ফর আওয়ার সেলফ অলসো, ফর ইরান অলসো। আপনারা যারা ক্যাপ্টেন রয়েছেন আসলে যখন ট্রানজিট নেন, এই ধরনের যে জায়গাগুলো বা এই ধরনের যে বাঁকগুলো রয়েছে, এই বাঁকগুলো যখন আপনারা আসলে পার করেন তখন কি কি টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণত? এই বাঁকগুলো যখন আমরা ক্রস করি তখন সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এগুলো খুবই বিজি ট্রাফিক। এখানে সাধারণত আপনি দেখতে পাবেন খালি চোখে আপনি 40-50টা জাহাজ আশেপাশে দেখবেন, সিরিয়াল বাই একটার পর একটা জাহাজ ঢুকতেছে অথবা বের হচ্ছে। স্পেশালি আমি হরমুজের কথা বলছি। তো এখানে ধরেন আপনার ঢুকার পরে আপনার আশেপাশে দেখা যাচ্ছে যে অয়েল রিগ, প্রচুর অয়েল রিগ, তেল উত্তোলন করার জন্য তারা অয়েল রিগ যেটা দিয়ে তেল উত্তোলন করা হয়, এটা আপনি খালি চোখে দেখতে পাবেন। এখন আপনার পাশ দিয়ে, আপনার জাহাজের ওই অয়েল রিগগুলার পাশ দিয়ে আপনি যাবেন। তো আমরা জানি যে আমাদের যে তেল উত্তোলন করা যে অয়েল রিগগুলো, কোনো রকমে কোনো জাহাজ যদি ওই অয়েল রিগগুলোকে আপনার হিট করে, ওদের সাথে যদি কোলাইড হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার একটা কোম্পানির এমনও হতে পারে যে ফুল কোম্পানির সবগুলা জাহাজ বিক্রি করে দিতে হচ্ছে, পুরো ব্যাংকরাপ্ট হয়ে গেছে ফুল কোম্পানি। যার কারণে আপনার হরমুজ স্ট্রেট মিনস হচ্ছে ইউ আর ইন এ হাইলি প্রিকশনারি এরিয়া। এরপরে আছেন, যেহেতু এটা একটা কমার্শিয়াল হাব, হরমুজ এরিয়াটা হচ্ছে পুরোটা একটা কমার্শিয়াল হাব। এখানে হচ্ছে যে পৃথিবীর জ্বালানির প্রাণকেন্দ্র, যার কারণে আপনি এখানে দেখতে পাবেন যে অলওয়েজ লটস অফ ট্রাফিকিং চলছে। আছে ফিশিং বোট, ইরান টু ইউএই, ইরান টু ওমান, ছোট ছোট বোটগুলা ক্রস করতেছে। হতে পারে সেটা ইলিগাল, হতে পারে লিগাল, দেখা যাবে সামনে। যার কারণে আমরা এডিশনালি এই প্রিকশনগুলো নিয়ে রাখি। ওভারঅল ফুললি আপনার যখনই হরমুজে যাচ্ছি, যাওয়া থেকে শুরু করে ভিতরে যেই দেশের পোর্টেই যাই না কেন, সৌদিতেই ম্যাক্সিমাম জাহাজগুলো যায়। সৌদির রাস্তানুরা, যেখানে আপনার আরামকোতে আপনি জানেন যে বোম্বিং হয়েছে, ওখানে ম্যাক্সিমাম অয়েল ট্যাঙ্কারগুলো যায়। তো এই যে ধরেন আপনার ওই লোডিং থেকে শুরু করে আপনার বের হয়ে আসা পর্যন্ত, এটা পুরাটাই আপনার হাইলি প্রিকশনারি এরিয়া। এটাকে এই টাইমটাতে আমরা একটা রিপোর্টিং করি, সেটা হচ্ছে AWRP রিপোর্টিং, এন্ট্রান্স টু এক্সিট। এই এরিয়াগুলোটা হাইলি সিকিউরড এরিয়া, সিকিউরিটি ইজ ভেরি হাই, যার কারণে আমাদের সব সময় এখানে ঢোকার সময় রেজিস্ট্রেশন করতে হয়, বের হওয়ার সময় আমাদেরকে AWRP থেকে এক্সিট করে নিতে হয় যে উই আর এক্সিটিং ফ্রম দিস এরিয়া। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে এমনটা শুনে অনেকেই আসলে তেল পেট্রোল পাম্প থেকে নিয়ে মজুত করা শুরু করে দিয়েছে, এই চর্চাটা শুরু হয়ে গিয়েছে আমাদের মাঝে। যদি এরকম হয় যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য বা সার্টেন কিছু সময়ের জন্য, সেক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি খাতে আসলে কেমন আগুন ধরতে পারে, কি মনে হয়? হ্যাঁ, আপনার যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, আপনি জানেন যে আমাদের বাংলাদেশে যেটা ডার্টি প্রোডাক্ট, সেটাকে বলা হয় যে আপনার ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল মূলত আমাদের দেশ আপনার নিয়ে আসে হচ্ছে যে সৌদি এবং ইউএই থেকে। ইউএইর ফুজাইরা পোর্ট,
তারপরে দুবাই এবং আপনার সৌদির রাস্তানুরা। আমাদের দেশের জন্য ধরেন আপনি যদি সৌদির রাস্তানুরাতে যান, চিটাগং থেকে সৌদির রাস্তানুরাতে নিয়ার অ্যাবাউট ধরেন 12 days। ফুজাইরা it will not be 12 days, স্পিড টু স্পিড মেনটেন করে, ফর এক্সাম্পল 10 days। ওকে, আর যদি আপনি ইউএর ফুজাইরা পোর্টে আপনি লোড করেন তাহলে নিয়ার অ্যাবাউট আপনার 8 to 9 days। কিন্তু যদি আপনি এই যে ক্রুড অয়েল যদি আপনি সৌদির রেড সি এরিয়া থেকে আনতে যান তাহলে এটা একটা বিশাল একটা প্রাইসের একটা ডিফারেন্স ক্রিয়েট করবে। আচ্ছা, কারণ হচ্ছে আপনি ফুজাইরাতে থেকে চিটাগাং যেরকম কোনো ধরনের এডিশনাল চার্জ নাই, এডিশনাল প্রিকশন নাই, শুধু জাস্ট যেই প্রিকশন সেটা জাহাজের অনবোর্ড যে শিপ স্টাফ অথবা ক্যাপ্টেন অথবা কোম্পানি ইটসেলফ ক্যান টেক, যার কারণে এডিশনাল কোনো চার্জ নেই। ওকে, কিন্তু আপনি যদি হরমুজ স্ট্রেট বন্ধ হয়ে যায়, এই এরিয়াতে যুদ্ধ লেগেই থাকে, তাহলে বাংলাদেশকে ক্রুড ইম্পোর্টের জন্য চলে যেতে হবে অন্য দেশে। যেমন হচ্ছে নাইজেরিয়াতে আমাদের 2% আপনার অয়েল আছে, আপনার ভেনেজুয়েলাতে 17% আছে। তাহলে আপনি ভেনেজুয়েলার যে এখন পুরা নিয়ন্ত্রণ কিন্তু ইউএসের কাছে, আপনি জানেন, এবং এটা গভর্নমেন্ট আনস্টেবল থাকার কারণে ওখান থেকে আপনি যে তেল নিয়ে আসবেন ইটস নট সো ইজি। আছে বাকি নাইজেরিয়ার আপনি কতটুকু ফ্রেন্ড, কত আগে থেকে আপনার সম্পর্ক কেমন, সেটা কোনো এখানে ডিফারেন্ট একটা ম্যাটার আছে। বিকজ এই অয়েলটা টোটালি আপনার সাথে আপনাকে টোটালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনশিপ। তারপরে আপনার জানেন লিবিয়াতে 3% আছে অয়েল। লিবিয়া থেকে হয়তো বা আমাদের দেশের সাথে অ্যাজ এ মুসলিম কান্ট্রি দ্যাট ক্যান বি এ অপরচুনিটি টু। এরপরে আপনার যদি আমি সৌদির সাথে যেহেতু আমাদের রিলেশনশিপ আছে, তা আমরা যদি সৌদি থেকে আনতে যাই তাহলে আপনি সৌদি থেকে আনতে গেলে আপনি রেড সি এরিয়াতে যেতে হবে, যেটা হচ্ছে সৌদির ওয়েস্ট সাইডে মক্কা জেদ্দা এরিয়াতে। সেখানে কি প্রবলেম হচ্ছে, আপনি যাচ্ছেন সোমালিয়ার পাশ দিয়ে, সোমালিয়ার পাশ দিয়ে যাওয়ার কারণে আপনাকে এডিশনালি আপনাকে সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে। সিকিউরিটি গার্ডের কস্ট $15,000 থেকে $50,000 শুধু একটা ট্রানজিট। মাই গুডনেস, $50,000 জাস্ট ওয়ান ট্রানজিট এই সিকিউরিটি গার্ডের জন্য পেমেন্ট করতে হবে। এরপরে আপনি জানেন যে আমাদের ইয়েমেনে হুতির যে যুদ্ধের যে ম্যাটারটা, যে কোনো যুদ্ধের প্রিমিয়াম ধরেন বর্তমানে 0.5 থেকে 1% ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ধরেন ফর এক্সাম্পল আমাদের একটা জাহাজের দাম 100 মিলিয়ন, 0.5% হচ্ছে $5 লাখ, 1% হচ্ছে $10 লাখ। হিউজ একটা অ্যামাউন্ট। যুদ্ধ বিধ্বস্ত এরিয়ার পাশ দিয়ে যুদ্ধের যেই ইন্স্যুরেন্স প্রিমিয়াম 0.5 থেকে 1% অফ দ্য শিপস প্রাইস, হাল প্রাইস, তাহলে $5 লাখ থেকে $10 লাখ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেড়ে যাচ্ছে। তারপরে আপনার সিকিউরিটি গার্ড নিতে হচ্ছে, সিকিউরিটি গার্ডে $15,000 থেকে $50,000, বাট $50,000। বাট আরেকটা জিনিস হচ্ছে যে যদি ইনকেস আপনার সিকিউরিটি গার্ড কোনোভাবে স্টাক হয়ে যায় তখন এদের প্রাইসিংটা স্টার্ট হবে। এরপর আসেন বাংলাদেশ থেকে যদি আমি রেড সি এরিয়া থেকে আমি লোড করতে যাই, আমার এডিশনাল 2 to 3 days আমি বেড়ে যাচ্ছে। 2 to 3 days-এ একদিনে একটা এমআর ট্যাঙ্কার নিয়ার অ্যাবাউট 21 টন ফুয়েল অয়েল আপনার কনজিউম করে, তাহলে 3 days ফর এক্সাম্পল 60 টনের প্রাইস নিয়ার অ্যাবাউট ফর এক্সাম্পল $40,000 to $50,000। এডিশনাল ক্রুজ এক্সপেন্সেস, ফুড, ওনার্স প্রফিট, এভরিথিং উইল কাম অন টু অয়েল প্রাইস। এটা অয়েল প্রাইসের মধ্যে। এরপরে আসেন অয়েল ডিমান্ড বেড়ে গেছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকা, ওই সাইডে অয়েল উঠতেছে না, যেই কারণে আপনি যেহেতু ওখান থেকে অয়েল রেগুলাতে অয়েলই এখন প্রডিউস হচ্ছে না, যেহেতু লোড হচ্ছে না, প্রডিউস হচ্ছে না, যার কারণে আপনার যুদ্ধ বিধ্বস্ত এই সাইড থেকে সবাই নিতে চাইবে, সবার অটোমেটিক্যাল অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে। সো ইটস নর্মাল আমাদের বর্তমান যেই সিচুয়েশন হচ্ছে, অয়েল প্রাইস যদি যুদ্ধ লেগে থাকে। আরেকটা জিনিস আপনি হয়তোবা জানেন, বাংলাদেশের যে গ্যাস আমদানি করা হয় কাতার থেকে, কাতার গ্যাস প্রোডাকশন ফুললি স্টপড। আপনার হরমুজ বন্ধ, কাতার বন্ধ। কাতারের কোনো, যেমন ইউএই, তার কিন্তু হরমুজের ভিতরেও পোর্ট আছে, হরমুজের বাহিরেও পোর্ট আছে, যেটা হচ্ছে ফুজাইরা হচ্ছে হরমুজের বাহিরে। আর যে দুবাই, রুয়াইস, এই পোর্টগুলো হচ্ছে ইউএইর ভিতরের পোর্ট, হরমুজের ভিতরের পোর্ট।
সৌদির রাস্তানুরা, তারপরে আপনার আল জুবাইল, এগুলো হচ্ছে হরমুজের ভিতরের পোর্ট। আর সৌদির আবার অন দ্য অপোজিট সাইড পোর্ট আছে হচ্ছে যে আপনার জেদ্দা, ইয়ানবু, মক্কা নট জেদ্দা, ইয়ানবু। তো এই যে এই সৌদি এবং ইউএইর কিন্তু অপশন আছে, দুইটা সাইড আছে। আচ্ছা, কিন্তু আপনার কাতারের দেয়ার ইজ নো টু সাইড, অনলি ওয়ান সাইড, এটা হরমুজের ভিতরে। কাতার উইল বি এফেক্টেড ফুললি। সো আমাদের যদি গ্যাস বাংলাদেশে যদি ইম্পোর্ট না করা যায়, তখন আপনি জ্বালানিতে হিউজ ইম্প্যাক্ট পড়বে, আমাদের কারখানা কলকারখানায় ইম্প্যাক্ট পড়বে, আমাদের যে ইলেকট্রিসিটিতে ইম্প্যাক্ট পড়বে, অ্যান্ড উই উইশ ইট শুড বি স্টপড। হরমুজ প্রণালীর সঙ্গে লোডশেডিং এর যে সম্পর্ক, সেটা হচ্ছে এমন হতে পারে যে আমাদের দেশের যে আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেটা কিন্তু আসলে জ্বালানি মানে আমদানিকৃত জ্বালানির উপরেই বেশি নির্ভর করে। তো আমদানিকৃত জ্বালানি যদি না আসে, অর্থাৎ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে লোডশেডিং এর যে বিষয়টা সেটা আসলে কেমন হতে পারে, কি মনে হয়? আপনি জানেন যে যেহেতু পুরাটাই আমি বলি যে আপনি জানেন আমাদের দেশে বাৎসরিক অকটেন লাগে হচ্ছে 10 থেকে 12 লাখ টন। তো 10 থেকে 12 লাখ টনের মধ্যে আপনার 5 to 6 লাখ টন হচ্ছে যে আমাদের ইম্পোর্ট করতে হয়, আর 5 to 6 লাখ টন হচ্ছে যে আপনার আমাদের দেশে প্রডিউস হয়, আমাদের দেশের গ্যাস ফিল্ড থেকে প্রডিউস হয়। পেট্রোল 100% আমাদের দেশে প্রডিউস হয় পেট্রোল। তাহলে আপনি যদি আপনার পেট্রোল আর হচ্ছে অকটেন, এটা হচ্ছে যে রেশনিং করে আমাদের গভর্নমেন্ট হয়তো বা অ্যাডজাস্ট করবে কিছুদিন। জি, বাট হাউ অ্যাবাউট আপনার ইলেকট্রিসিটি যেই আমাদের যেই পাওয়ার প্ল্যান্টগুলো, এগুলো তো আপনার ডিজেল চালিত পাওয়ার প্ল্যান্ট আছে। জি, যার কারণে আপনার ওই তেলটা যখন ওখান থেকে সাপ্লাই স্টপ হয়ে যাবে অথবা সাপ্লাই মিনিমাম হয়ে যাবে, তখন এই পাওয়ার প্ল্যান্টগুলোতে আপনার এফেক্টটা সৃষ্টি হবে, লোডশেডিং বেড়ে যাবে। সরকারকে তখন আপনার এটার এডিশনাল যেই মানে আমাদের যেই ডে লাইট সেভিং যেই মার্কেট শপিং মল, এগুলো ডে লাইট সেভিং করতে হবে। শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সন্ধ্যার পরে সব বন্ধ হয়ে যেতে হবে, সব কিছু দিনে করতে হবে। তারপরে আপনি হয়তো বা জানেন বাংলাদেশ বর্তমান সরকারের লাস্ট 2001 to 2006 এর টার্মে তারা কিন্তু 1 আওয়ার ডে লাইট সেভিং এর একটা পলিসি অ্যাডপ্ট করছিল, কিন্তু আসলে ওভাবে ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কারণ বাংলাদেশের রুলস আপনার ইমপ্লিমেন্ট করা কিন্তু নট সো ইজি। এখন যদি আপনার ধরেন ফর এক্সাম্পল ডে লাইট সেভিং সম্পর্কে আমাদের দেশ কতটুকু জানে, পৃথিবীর অনেক দেশে ডে লাইট সেভিং আছে। মিনস হচ্ছে কি আপনার 1 ঘন্টা ফরওয়ার্ড করে দেওয়া, 1 ঘন্টা প্লাস করে দেওয়া। ধরেন কালকে থেকে সকাল 6টা হয়ে যাবে সকাল 7টা, বুঝছেন? জি, তখন আপনার সানরাইজটা আপনি 7টা বাজে উঠে আপনি দেখা যাচ্ছে সানরাইজই হচ্ছে 7টায়, জি, কিন্তু আপনার অফিস আওয়ার শুরু হবে 8টায়। আপনি কিন্তু সানরাইজের পরে আপনি অফিসে, জি, তারপরে আপনার সানসেট হয়ে গেল আগেই 5টায়, আপনি বাসায় চলে, তখনও কিন্তু আপনার আলো, সানসেট হয়ে গেল ওই লাস্ট একটু দেরিতে, আপনার অফিস 5টা আপনার অফিস শেষ হয়ে গেল, আপনি এরপরে শপিং করে ফেললেন আরো 2 ঘন্টা। এভাবে কিন্তু আপনার ডে লাইট সেভ করে অনেক দেশে, এখনো স্টিল এক্সিস্টিং অনেক দেশে ডে লাইট সেভিং আওয়ার্স স্টিল আছে। তো যেমন হচ্ছে যে আপনি ইন্দোনেশিয়াতেই আছে। তো আপনার এভাবে যদি আমাদের লোডশেডিংয়ের জন্য আমাদের ভবিষ্যতের সামনে এই দিকে এটা করতে হবে। আর আমাদের দেশের জনগণকে আসলে বুঝতে হবে যে ওয়ার ইজ নট সো ইজি থিং, এটা প্রপার ডিস্ট্রিবিউশন ওয়ারের টাইমে হয় না। যার কারণে আমাদের এখন থেকেই আমাদের সরকারকেও ব্যবস্থা নিতে হবে, সুসম্পর্ক করে তেলের মজুত করতে হবে। আমরা এখন বুঝতেছি যে তেলের মজুত কতটা ইম্পর্টেন্ট। কাতার, সৌদি আরব এবং কুয়েতের মতো দেশগুলোর যে জ্বালানি ব্যবস্থা বা জ্বালানি বিক্রির যে ট্রানজিট, অন্য কোনো ট্রানজিট রয়েছে কিনা এই হরমুজ প্রণালী ছাড়া? যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা কার উপরে নির্ভর করবে? হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের এই কথাটার একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে যে আমাদের পৃথিবীর যে ভূ রাজনৈতিক মানচিত্র, এই মানচিত্রের মধ্যে কয়েকটি জায়গা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আছে ধরেন সুয়েজ ক্যানেল, লোহিত সাগর, রেড সি, বাবেল মান্দেব এরিয়া, গালফ অফ এডেন, গালফ অফ ওমান, হরমুজ এবং পার্সিয়ান গালফ।
আর এই জায়গাগুলোর যেই মালিক আমরা ধরতে পারি সেটা হচ্ছে আমাদের আরাবিয়ান কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্য। তারা সৃষ্টিকর্তার কৃপায় তারা এই জায়গাগুলো আপনার পেয়ে গিয়েছে। এই জায়গাগুলো দিয়ে আপনার প্রতিদিন কোটি কোটি ব্যারেল পণ্য, তেল, গ্যাস ট্রানজিট হচ্ছে। কিন্তু তারা কতটুকু তার এই মধ্যপ্রাচ্যের এই জায়গাটাকে তারা কতটুকু ভালোভাবে ব্যবহার করতে পারতেছে, হয়তোবা তারা নিজেরাই কিন্তু জানে না যে তারা পৃথিবীর এক অমূল্য সম্পদের, অনেকগুলো অমূল্য সম্পদের তারা মালিক। আমাদের আরাবিয়ান কান্ট্রির মধ্যে যেহেতু ইউনিটির একটা প্রবলেম আছে, ওই ইউনিটির প্রবলেমের কারণেই আমাদের এই যুদ্ধটা অ্যাকচুয়ালি। এখন আপনার যদি যুদ্ধ লেগে থাকে, যুদ্ধ লেগে থাকলে সৌদির জন্য খোলা থাকবে সৌদির জেদ্দা এরিয়া, আর ফুজাইরা এরিয়াতে কোনো ধরনের আপনার লোডিং হচ্ছে না। আচ্ছা, আমার কোম্পানির জাহাজ, প্রায় 6টা জাহাজ ফুজাইরা থেকে দূরে ড্রিফট করতেছে, সাগরে ভাসতেছে। ফুজাইরার কাছে জায়গা নেই, মানে ওখানে জাহাজ এখন শত শত জাহাজ শুধু এভাবে ওয়েট করতেছে। আচ্ছা, কেউ হরমুজে ঢুকতে পারতেছে না, ফুজাইরাও স্টপ, আশেপাশে সব দেশ স্টপ। সৌদি শুধু জেদ্দা এরিয়াটা আপনার ওইদিকে থেকে লোড করা সম্ভব। আচ্ছা, কিন্তু যুদ্ধের ফুল এফেক্ট কিন্তু এই হরমুজের আশেপাশের সব দেশগুলোতে অলরেডি 100% এফেক্ট ইজ অনগোয়িং। যার কারণে আমাদের এই যুদ্ধটা বন্ধ হওয়ার কোনো বিকল্প নাই, এক্স্যাক্টলি কোনো বিকল্প নাই। এটা এই তেলগুলা বহন করার মতো জাহাজ ছাড়া আর কিছুই নেই, আর কিছুই নেই। যার কারণে এটা বন্ধ হতে, যুদ্ধ বন্ধ হতে হবে এবং হরমুজ খুলে দিতে হবে। বর্তমানে আপনি জানেন পারমিশন নিয়ে কয়েকটা জাহাজ হয়তো বা যাচ্ছে ভিতরে, ইরান থেকে পারমিশন নিয়ে। এখন এভাবেও যদি চালু হয়, তাও আপনার পারমিশন নিয়ে নেগোসিয়েশন করে, তাও আপনার পৃথিবী বেঁচে থাকবে, জ্বালানি বেঁচে থাকবে, পৃথিবীর মানুষ সাফার করবে না। জ্বালানির যে প্রয়োজনীয়তা হয়তোবা 100% পূরণ না হলেও হয়তোবা 50% পূরণ হতে পারে। তাহলে আমাদের এই বর্তমান এই এরাতে এসে জ্বালানির এই প্রবলেম অথবা জ্বালানির অভাবের কারণে মানুষ আবার অ্যানালগ হয়ে যাবে, এটা আসলে কারোই কাম্য নয়। অবশ্যই আপনার সঙ্গে আমিও একমত। আমি যেমনটি প্রথমে বলছিলাম ওই কথা আমি আবারও একটু ফিরে যেতে চাই। আমরা যখন থেকে শুনেছি যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, তখন থেকে আমরা ব্যক্তিগতভাবে তেল মজুত করার একটা প্র্যাকটিস আমাদের মধ্যে চালু করে দিয়েছি। এবং এটি তেলের জন্য যে অকটেন বা ডিজেলের জন্য কি পরিমাণ হাহাকার, এটি আসলে পেট্রোল পাম্পগুলোতে দেখা যায়। শুধু রাজধানী না, রাজধানী সহ দেশের প্রত্যেকটি পেট্রোল পাম্পে কিন্তু একই দশা, এবং অনেকগুলো পেট্রোল পাম্প কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। কি মনে হয় যে আসলে মজুত করার জন্য, তেল মজুত করার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত রয়েছে? আমাদের আপনি যে পেট্রোল পাম্পে মানুষরা যে মজুত করার যে ইলিগালি যে মজুত করতেছে, আপনার মজুত করার এটা একটা আমাদের দেশের একটা মানে একটা মনে হচ্ছে যে এটা একটা মানে চিরাচরিত একটা সিস্টেম। জি, প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিস। জি, কোনোভাবে একটু শুনলো যে এটা শর্টেজ পড়বে, যেমন ফর এক্সাম্পল কোনোভাবে কানে আসলো যে বাজারে এবার পেঁয়াজ থাকবে না, জি, দেখবেন সবার বাসায় 100 কেজি পেঁয়াজ চলে গেছে, স্টক করে ফেলছে একদম সবার বাসায়। কিন্তু পেট্রোল আর অকটেন মানুষের এটা জানতে হবে, পেট্রোল আর অকটেন কিন্তু খুবই হাইলি ভোলাটাইল, কিন্তু এটা একটা ভোলাটাইল প্রোডাক্ট। এটা কিন্তু ফায়ার হ্যাজার্ড, সিরিয়াস ফায়ার হ্যাজার্ড করতে পারে মানুষের যদি ঘরে যদি কেউ এটা মজুত করে। পেট্রোল অকটেন ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। ওকে, এটা কারোই, আপনি যদি কখনো আপনার বাইক অথবা এটা যে ছিপিটা, ট্যাঙ্কের যে ছিপিটা খুলে রাখবেন, আপনি দেখবেন অকটেন বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্পীভূত হচ্ছে, হয়ে যাবে। দিস ইজ দ্য থিংস, এটা হাইলি ভোলাটাইল। ওকে, যার কারণে আমাদের মানুষ কারোই উচিত না যে এভাবে আপনি যখন বন্ধ হবে তখন সবাই একসাথে বন্ধ হবে। রাইট, আপনি মজুত করলেন ব্যক্তিগত পর্যায়ে যে গিয়ে মজুত করলেন, অথবা যারা অসাধু ব্যবসায়ী তারা মজুত করলো, সেটা আসলেই কারো কাম্য নয়। আর এই মজুত টেন্ডেন্সির কারণে এখন ঢাকা শহর অথবা বিভিন্ন জায়গায় আপনি পেট্রোল পাম্পে একটা হিউজ লাইন দেখতে পাচ্ছেন।
আমরা বুঝতে পারতেছি এখানে মজুদ হচ্ছে, মানুষ মজুদ করতেছে, না হয় এত বড় লাইন হওয়ার তো দরকার নাই। এত বড় লাইন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। আমাদের তো পেট্রোল আছে, আমাদের পেট্রোল আছে, আমাদের বাংলাদেশের এখন ডিজেল, আপনি বাস যখন যাচ্ছে ডিজেলের জন্য বাস টাস এগুলোতে কোনো ধরেন আপনার লাইন নেই, খুব কুইকলি তারা ডিজেল নিতে পারছে। শুধু সমস্যা হচ্ছে আপনার অকটেন এবং পেট্রোল নিয়ে খুব বিশাল লাইন, লম্বা লাইন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের পেট্রোল পাম্পগুলো এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অভিযান দিলে দেখা যাচ্ছে যে ওরা মজুত করতেছে। তা আমি বাংলাদেশ সরকারকে অবশ্যই রিকোয়েস্ট করব যে অভিযানটা যেন খুব আপনার কঠোরভাবে অভিযান দেওয়া হয়। যাদের পেট্রোল পাম্পে, স্পেশালি যাদের পেট্রোল পাম্পে আপনার মজুদ পাওয়া যাবে তাদের লাইসেন্স বাতিল করা যেতে পারে। যেমন হচ্ছে যে এই ধরনের বহির্বিশ্বের মতো সিস্টেম চালু হোক আমাদের দেশে, যে এগুলা সিরিয়াস। দেশের যখন এই খারাপ আমরা তো খারাপ অবস্থায় যারা এই মজুদ করতে চাচ্ছে তাদেরকে আসলে শক্ত হাতে প্রতিহত করতে হবে। লাইসেন্স স্ট্রেটওয়ে লাইসেন্স বাতিল করে সিলগালা করে তাদের তালা মেরে দিতে হবে, পেট্রোল পাম্প ক্লোজ। একটা ক্লোজ করলে সবগুলা বন্ধ হয়ে সবগুলা খুলে দিবে। মজুদ করে আমার বিজনেস করতে হবে কেন, সিন্ডিকেট করতে হবে কেন? আমরা চলে যেতে চাই পরবর্তী প্রশ্নে। জানতে চাইবো যে ভারত এবং চীনের মধ্যে যদি বড় এই টাইপের যে দেশগুলো রয়েছে বা এই ধরনের যে দেশগুলো, সেই দেশগুলোর জ্বালানি আমদানিতে কোনো প্রভাব পড়লে সেটির ধাক্কা আসলে এশিয়ার সামগ্রিক অর্থনীতিতে পড়বে কিনা, কি মনে হয়? অবশ্যই। আমরা তো ভারতকে ইগনোর করার সুযোগ নেই। ভারতের সাথে তো আমাদের বিজনেস এখনো স্টিল চলমান। ভারতের সাথে আমাদের ব্যবসায়িক যেই সকল কিছু এক্সচেঞ্জের যে বিজনেস সেটা স্টিল চলমান, লাইক এ ফ্রেন্ড কান্ট্রি। চায়নাও সেম, চায়নাও আমাদের বন্ধু দেশ। এখন আপনি দেখেন যে চায়না এবং ভারত, তাদের সাথে রাশিয়ার সাথে সম্পর্ক, তারা কিন্তু রাশিয়া থেকে তেল আনতেছে। তো এই যে তারা তো তাদেরকে সেভ করে ফেলছে, কিন্তু আমাদের সমস্যা আর কি, আমাদের সেটা আমরা তেল আনতে এখন প্রবলেম হবে। যদি আমাদের সরকার এখন ব্যবস্থা নেয়, সুসম্পর্ক করে প্রতিবেশী দেশ আমাদের ইন্ডিয়ার সাথেও সুসম্পর্ক করে আমরা প্রতিবেশী দেশ থেকেও আমরা তেল আনতে পারি, চায়না থেকেও আমরা সহযোগিতা নিতে পারি। আর যখন আপনার চায়না এবং ভারতের অর্থনৈতিক ধাক্কা আসবে তখন অটোমেটিক্যালি এটা বাংলাদেশে আসবে, যেহেতু চায়না এবং ভারতের সাথে আমাদের ইকোনমিক্যাল একটা বিগ রিলেশনশিপ আছে। আমরা অনেক সময় দেখি যে, বা আমরা বিভিন্ন সিনেমাতেও দেখি, আসলে বাস্তবে হয় কিনা জানি না, আসলে সেই জানার আগ্রহ থেকে আপনাকে জিজ্ঞাসা করা যে একজন ক্যাপ্টেন হিসেবে জাহাজের আশেপাশে অনেক সময় আপনারা বিভিন্ন সামরিক জাহাজ বা ড্রোন দেখতে পান। এই সময়টা মানসিকভাবে আসলে আপনি নিজেকে কিভাবে মানে শক্ত রাখেন, বা আপনার যারা ক্রুরা থাকে তাদের কিভাবে আপনি ভরসা দেন? সামরিক জাহাজ যে কোনো দেশের, আমাদের জাহাজে কিছু টার্ম আছে, সেটা হচ্ছে ইনোসেন্ট প্যাসেজ বা ট্রানজিট প্যাসেজ। ফর এক্সাম্পল, আমরা যেই সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, এটার মাঝখান দিয়ে যে রাস্তাটা চিকন, এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ পার হয়ে কই যাচ্ছে? সিঙ্গাপুরে যাচ্ছে না, বা মালয়েশিয়াতে যাচ্ছে না, বা ইন্দোনেশিয়া যাচ্ছে না, তারা যাচ্ছে চীনে বা জাপানে। এই জাহাজ যখন আমাদের এই প্যাসেজটা ইউজ করতেছে, তাহলে আমরা যারা এই প্যাসেজটা ইউজ করে চীনে যাচ্ছি, তাহলে এই প্যাসেজটা আমার জন্য হচ্ছে ট্রানজিট প্যাসেজ। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমরা ট্রানজিট প্যাসেজ ব্যবহার করতে পারবো, কিন্তু ট্রানজিট প্যাসেজ ব্যবহার করার সময় আমরা কোনোভাবে ট্রানজিট প্যাসেজের যে রিপোর্টিং থেকে শুরু করে সবগুলো কিন্তু আমাদেরকে প্রপার রিপোর্টিং করতে হবে। কোস্টগার্ড আমাদেরকে জেনারেলি, আমরা কোনো দেশের পাশ দিয়ে যাওয়ার সময় ওই দেশের কোস্টগার্ড আমাদেরকে কল করে, বাই ভিএচএফ আছে আমাদের কথা বলার জন্য, টেলিফোনের মতো, বাট এটা ওয়ান ওয়ে। ফর এক্সাম্পল, আপনি কথা বললেন, ও শুনবে, ও কথা বলবে, আমি শুনবো, অনেকটা ওয়াকি টকি টাইপের সেম, কিন্তু ওটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি, যার কারণে ওরা কোস্টগার্ড আপনাকে কল করে আপনাকে জিজ্ঞেস করবে যে ক্যাপ্টেনের নাম কি, কয়জন ক্রু আছে, ডেস্টিনেশন কি, লাস্ট পোর্ট কি, কার্গো কি, এই সব ইনফরমেশন তাদের কাছে অলরেডি এই তথ্যগুলো আছে।
কিভাবে আছে, তারা অলরেডি এই জাহাজের ইনফরমেশন জানে। আপনি যখন তাদেরকে ডিক্লেয়ার করছেন তখন এই ভিএচএফ আপনি রিপোর্ট করতেছেন, তারা আবার রিকনফার্ম করলো যে ক্যাপ্টেনের নাম কি, ক্যাপ্টেনের ন্যাশনালিটি কি। স্পেশালি তারা এই জিনিসটা খুব করে, স্পেশালি যে কোনো দেশ ক্যাপ্টেনের নামটা নিয়ে খুব তাদের কনসার্ন থাকে, ক্যাপ্টেনের ন্যাশনালিটি নিয়ে খুব কনসার্ন তারা। যেমন ইন্ডিয়াতে পাকিস্তানি ক্যাপ্টেন নাম শুনলে তারা একটু ডিফারেন্টলি একটু ট্রিট করে, এটা একটা জেনারেল একটাই। তো এই যে আমরা যখন স্ট্রেট ওয়ে কোনো ডাউট ছাড়া কোনো খুব প্রিসাইজলি ইনফরমেশনগুলো দিয়ে দিই, তখন কোস্টগার্ড বলে ওকে থ্যাংক ইউ। কিন্তু যখন আপনার মুভমেন্টের মধ্যে কিছু মানে সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস দেখা যাবে, ফর এক্সাম্পল আপনি ট্রানজিট প্যাসেজের ভিতরে গিয়ে আপনি জাহাজের ইঞ্জিন স্টপ করে বসে আছেন, ওকে, আপনি তো স্টপ করা উচিত না সেখানে, কারণ আপনি ট্রানজিট করে চলে যাবেন, সেফ স্পিডে আপনি চলে যাবেন। আপনি ওখানে ফর এক্সাম্পল 12 ঘন্টা উইদাউট এনি রিজন আপনি আশেপাশের কোনো দেশে আপনি যাচ্ছেন না, কিন্তু আপনি ওখানে ট্রানজিট প্যাসেজের মধ্যে অথবা ইনোসেন্ট প্যাসেজের মধ্যে আপনি ইঞ্জিন স্টপ করে আপনি বসে আছেন, তখন আপনাকে নিশ্চয়ই আপনাকে কোস্টগার্ড আপনাকে অ্যারেস্ট করতে পারে, আপনার জাহাজে চলে আসতে পারে। অথবা আপনি কোনো রকমে আপনি পাশ দিয়ে ট্রানজিট প্যাসেজে অথবা আপনি কোনো দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে গিয়ে আপনি ইলিগালি আপনি আপনার জাহাজ থেকে কার্গো ডিসচার্জ করতেছেন, তখন আপনাকে কোস্টগার্ড অবশ্যই অ্যারেস্ট করবে। কোস্টগার্ড আপনাকে অ্যারেস্ট করবে, জাহাজকে অ্যারেস্ট করবে, জাহাজের কোম্পানি এটার জন্য দায়বদ্ধ, জাহাজের মাস্টার এটার জন্য দায়বদ্ধ এবং জাহাজের ক্রু অলসো এটার জন্য দায়বদ্ধ। তো আমাদের ফিলিংস যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদেরকে প্রোটেকশন যে কোনো দেশে আমরা যখন যাই তখন সেই দেশের কোস্টগার্ডটা আমাকে, তারা দায়বদ্ধ আমাকে সেফটি দেওয়া, আমাকে প্রিকশন, আমার সিকিউরিটি দেওয়ার যে ম্যাটারটা থাকে সেটা তাকে আমাদেরকে দিতে হবে। রিজন হচ্ছে কি, আপনি জানেন যে অনেক দেশে কিন্তু পাইরেটস আছে, তো ওই দেশের পাইরেটসকে প্রতিহত করার জন্য ওই কোস্টগার্ড আমাদেরকে হেল্প করতে হবে। মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল জাহাজের জন্য কোস্টগার্ড ইজ নট এ ফ্যাক্টর অ্যাজ লং অ্যাজ আই অ্যাম ইনোসেন্ট। হোয়েন আই অ্যাম নট ইনোসেন্ট দেন ইজ দ্য ম্যাটার, তখন এটা অফকোর্স ইট ইজ দ্য ম্যাটার। ওকে, আমি আপনার কাছে এবার জানতে চাইবো, আবার একটু আমরা তেলে চলে যেতে চাই। অর্থাৎ তেলের যে হাহাকার সেটা শুরু আসলে যেখানে, যে আমেরিকা এবং ইসরায়েল, এবং এই যে দুই দেশের সঙ্গে বা আমাদের যে ইরানের যে আসলে যে খারাপ যে সম্পর্ক যাচ্ছে, এই খারাপ সম্পর্ক থেকে যদি এই ট্রানজিটটা অর্থাৎ হরমুজ প্রণালী যদি একদম বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল এবং আমেরিকায় কি ধরনের প্রভাব পড়তে পারে? ওকে, যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে আমেরিকার জন্য আপনি জানেন যে আমেরিকার তেমন একটা প্রবলেম নাই। জি, প্রবলেম নাই কি জন্য? আমেরিকা যেই পরিমাণ মজুদ অলরেডি তেল করে রেখেছে, তাদের যেই পরিমাণ মজুদ করে রেখেছে, যে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলা আমেরিকার কাছে আপনার বছরের পর বছর এই তেল বিক্রি করছে। আমেরিকার তাদের এই মধ্যপ্রাচ্যের তেলগুলো নিয়ে তারা সেখানে স্টক করছে, আমেরিকাতে স্টক করেছে। আর আপনি যদি আমেরিকাতে গিয়ে আপনি যখন ওই অয়েল রিগগুলো দেখবেন, আপনি দেখবেন অয়েল রিগ ওখানে স্থাপন করেছে, কিন্তু ওটা থেকে তেল উঠানো হয় না। রিজন হচ্ছে যে দে অলরেডি হ্যাভ সাফিসিয়েন্ট স্টক। এরপরে আসেন আমেরিকা এই যুদ্ধের আগে অলরেডি ভেনিজুয়েলাতে প্রেসিডেন্টকে অলরেডি নিয়ে ভেনিজুয়েলার তেলের ফুল কন্ট্রোল আমেরিকা নিয়েছে। তো আমেরিকার এটা প্রবলেম হবে না। আমাদের যে ইসরায়েল, যেটা আমি বুঝি সেটা হচ্ছে যে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের একটা ডামি কান্ট্রি হচ্ছে ইসরায়েল। এটা হচ্ছে যে এটা একটা ডামি কান্ট্রি। কিভাবে ডামি কান্ট্রি? এটা হচ্ছে যে কন্ট্রোল এভরিথিং। আপনি ইসরায়েলকে যদি ফুললি ভ্যানিশও করে দেন, আপনি কি আসলে ইসরায়েলের আপনি কার ক্ষতি করতেছেন, কার কি করতে পারছেন? কিছুই হবে না, কিছুই করতে পারেন নাই। আপনি মূলত যারা যুদ্ধ করতেছে তারা তো এখানে নাই, তারা এখানে রোবট দিয়ে দিয়েছে, রোবটরা যুদ্ধ করতেছে এখানে। আপনি রোবটকে মারবেন, they will not have any problem। এরপর আপনি আসেন যে সাধারণ জনগণ, আপনি বলতে পারেন ইসরায়েলের সাধারণ জনগণ মারা যাবে, রাইট, সাধারণ জনগণ মারা যাবে। এখানে এই যুদ্ধের কারণে আমেরিকার তো আপনার ক্ষতি হচ্ছে না। আমেরিকার সাফিসিয়েন্ট তেল আছে, আমেরিকার ভেনিজুয়েলার তেলের নিয়ন্ত্রণ আছে,
কিন্তু প্রবলেমটা হচ্ছে পুরা বিশ্বের। জি। আর ওই পুরো বিশ্বের যেন প্রবলেম হয় সেজন্য ইরান আপনার হরমুজের গলা টিপে ধরছে যেন আপনার পৃথিবীর কোনো জায়গায় এখান থেকে তেল না যেতে পারে, এবং তখন পৃথিবীর সবাই যেন মরিয়া হয়ে যায়, যুদ্ধটা যেন বন্ধ হয়। তো যদি কোনোভাবে আমেরিকা আসলে হরমুজ প্রণালীর দখলটা নিয়ে নেয়, আচ্ছা, কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা যদি দখল নিয়ে নেয় যদি, তাহলে সেক্ষেত্রে আসলে কি হতে পারে, সম্ভাবনাটা কি দেখছেন? যদি হরমুজ প্রণালী যদি নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমেরিকা, আমি আবারও আপনাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিচ্ছি যে হরমুজ প্রণালী না, গালফ অফ ওমানের নর্থ সাইড থেকে শুরু করে হরমুজ নর্থ সাইড এবং পার্সিয়ান গালফের নর্থ সাইড পুরাটাই হচ্ছে ইরান। ওকে। যার কারণে আপনি অটোমেটিক্যালি হরমুজটা টোটালি আন্ডার কন্ট্রোল অফ ইরান। এখন আপনি যখন পাকিস্তান এবং ইরানের বর্ডার এই সোজা নিচ বরাবর ওমানের এরিয়া, এই পুরাটা এরিয়া গলফ অফ ওমানে ঢুকছেন, তখনই আপনি ইরানের নিয়ন্ত্রণে চলে গেলেন। এনি টাইম ইরান কিন্তু আপনাকে বোম্বিং করতে পারবে, যে কোনো জাহাজকে বোম্বিং করতে পারবে, এটা সম্ভব। তার মানে এরকম কোনো সম্ভাবনা সম্ভব। এরপরে আসেন, যদি হরমুজ তো খুবই কাছে ইরানের, হরমুজ ইরানের নিয়ন্ত্রণ করা খুবই ইজি। জাহাজ ফর এক্সাম্পল আপনার ফ্লোটিং বোম যেগুলো, আপনি যদি সে পুরা হরমুজ জুড়ে ফ্লোটিং বোমগুলো রেখে দেয় উইথ ম্যাগনেট, জাহাজ যাবে অটোমেটিক্যালি, জাহাজের বডি হচ্ছে স্টিল, আপনি ম্যাগনেটটা এসে আপনার অটোমেটিকই জাহাজকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, আপনি ইরান সেভাবেই তো নিয়ন্ত্রণ করতেছে, কেউ তো সাহস করতেছে না। যদি আমেরিকা আপনার এখান থেকে ঢুকে, আমি দেখতেছি না, কারণ আমি হরমুজ তো আমি আমার লাইফে 20-30 বার তো কমপক্ষে আমি ট্রানজিট করেছি। তো এখানে আপনার এইটা আমেরিকা এই হরমুজটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে, এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগতেছে। কারণ ওই পর্যন্ত তো যাওয়ার সুযোগই দিবে না ইরান। আর যদি আপনার ওই দিক থেকে যদি হতো, যে দুবাই থেকে ওই দিক থেকে যদি হইতো তাহলে ঠিক ছিল, কিন্তু এই দিক থেকে ঢুকে ওখানে ঢুকবে এটা সম্ভব, এটা আসলে ডিফিকাল্ট। যদি আপনার হরমুজটা ইম্পসিবল, কিন্তু যদি আপনার দুবাইয়ের ওইদিকে, যদি দুবাইয়ের ওই বেস গুলাতে অথবা যেমন বাহরাইনের বেস গুলা থেকে ওখান থেকে ইরানে যাওয়াটা যতটা ইজি ছিল, হরমুজ থেকে ঢুকাটা ইজ নট সো ইজি। কিন্তু ওগুলা তো ব্যর্থ, আমরা হয়তো বা যেটা স্বাভাবিকভাবে নিউজে দেখতেছি ওগুলো ব্যর্থ অলরেডি হয়ে গেছে। হরমুজ তো ইজ ভেরি টাফ। ওকে, শুরু থেকেই কি হরমুজ প্রণালী ইরানেরই ছিল কিনা, মানে আসলে এটা তো ইরানের জায়গায় ছিল? হ্যাঁ, হরমুজ তো সব সময় ইরানের নিয়ন্ত্রণে। হরমুজ মিন্স হচ্ছে ইরানের নিয়ন্ত্রণ। এখন সারা বিশ্ব ইরান যদি হেরে যায়, ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, তখন এটা ইন্টারন্যাশনালি ধরেন ওরা এটা এখানে দেখা যাচ্ছে যে এখানে ওদের ওয়ারশিপগুলো নিয়ে আসবে। ফর এক্সাম্পল ইরান যদি হেরে যায়, তখন হরমুজে দেখা যাচ্ছে যে হরমুজ এরিয়াতে দেখবেন এন্ট্রেন্স অথবা মাঝখানে ওখানে চারপাশে ওই আমার ইরানের বিরোধী দেশগুলা সেখানে ওয়ারশিপ অ্যাঙ্কর করে থাকবে। ওকে, তো আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা বাংলাদেশ প্রতিদিনের দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। বাংলাদেশ প্রতিদিন আসলেই আমার ছোটবেলা থেকে আমি নিজেও বাংলাদেশ প্রতিদিনের একটা ভেরি ফ্যান। আর দর্শকদের জন্য আমি এটাই বলবো, আমরা সবাই দোয়া করব যে এই যুদ্ধটা যেন বন্ধ হয়। এই যুদ্ধটা বন্ধ না হলে এই যুদ্ধটার এফেক্ট আমাদের দেশেও আসবে, যেহেতু এটা জ্বালানির ম্যাটার। জ্বালানি এবং গ্যাস, অয়েল এবং গ্যাস দুইটাই হচ্ছে হরমুজের ভিতরে আমাদের জন্য, যার কারণে আমরা চাইব যে এই যুদ্ধটা যেন বন্ধ হোক, এবং এই যুদ্ধটা বন্ধ হলে আমাদের জন্য ভালো এবং সারা পৃথিবীর জন্য ভালো। আর আমি এটা অবশ্যই চাইবো না এই যুদ্ধটা বিশ্বযুদ্ধের দিকে চলে যাক। আমি এটা অবশ্যই চাইবো না যে এটা কোনো অ্যাটমিক ওয়ার হোক। আমি চাই পৃথিবীতে মানুষ বেঁচে থাকুক, মানুষ মানুষকে ধ্বংস না করুক, এটাই চাই। আর আমি বাংলাদেশ প্রতিদিনের সকল দর্শককে বলবো যে আপনাদের উইশগুলো যেন আমার মতোই হোক। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে কৃতজ্ঞতা আপনার শত ব্যস্ত সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তানজিল ভাই। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং হরমুজ প্রণালী নিয়ে অজানা অনেক কথা যিনি এতক্ষণ বলছিলেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন সাজ্জাদ হোসেন চৌধুরী, ANFI UK মাস্টার মেরিন সিঙ্গাপুর।
আর যেমনটি বলছিলাম যে আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেবার আগে একটি কথা সবসময়ের মতো বলে যেতে চাই, বরাবরের মতো বলে যেতে চাই, সেটি হচ্ছে আপনারা সবসময় ভালো থাকবেন, নিজের জায়গা থেকে চেষ্টা করবেন পাশের মানুষটিকে ভালো রাখার জন্য। আর হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন শত ব্যস্ততার মাঝেও বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য।